সকলকে নমস্কার। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছে। আমরা প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় ক্লাস, অর্থাৎ সেকেন্ড লেকচার। আজকেও আমরা 20টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিগত বছরের পরীক্ষায় এসেছিল সেগুলো করব, এবং তার সঙ্গে জড়িত আর যে সমস্ত প্রশ্ন অর্থাৎ তাদের ডিটেল এক্সপ্লেনেশন সেগুলো আমরা আজকে দেখে নেব এই সিরিজের মাধ্যমে। তো চলুন ক্লাসটা শুরু করা যাক। এখানে প্রথম প্রশ্ন বলছে, লেজেন্ডারি মিউজিশিয়ান পণ্ডিত শিব কুমার শর্মা ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ কিংবদন্তি সঙ্গীত শিল্পী শিবকুমার শর্মা তিনি নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? কি কি আছে? সিতার, ফ্লুট, সরোদ না সন্তুর? তাহলে আমরা দেখে নেব যে সিতারের সঙ্গে কে কে যুক্ত আছে। সিতারের সঙ্গে যুক্ত আছে পণ্ডিত রবিশঙ্কর, ফার্স্ট ইন্ডিয়ান হু ওন গ্র্যামি 1968। তাহলে পণ্ডিত রবিশঙ্কর ছিলেন প্রথম ভারতীয় যিনি গ্র্যামি পেয়েছিলেন 1968 সালে। এছাড়া কে আছেন? বিলায়ত খান আছে, নিখিল ব্যানার্জি আছে, বুদ্ধাদিত্য মুখার্জি আছে, ইমরাত খান আছে। এটা হচ্ছে সিতার। এরপর আছে ফ্লুট বা বাঁশি। এখানে কি আছে? এখানে আছে হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ, রাজেন্দ্র কুলকার্নি। এরা হচ্ছে ফ্লুটের সঙ্গে যুক্ত। এরপরে আছে সরোদ। সরোদের সঙ্গে যুক্ত কে আছে? আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, আলী আকবর খান, রাজীব তারানাথ, বুদ্ধদেব দাশগুপ্ত। তাহলে এরা এরা আছে সরোদের সঙ্গে যুক্ত। এরপর আছে সন্তুর। সন্তুরের সঙ্গে কে যুক্ত? সন্তুরের সঙ্গে যুক্ত আছে হচ্ছে রাহুল শর্মা, উল্লাস বাপত, তরুণ ভট্টাচার্য, হাফিজ আলী খান। এরা আছে সন্তুরের সঙ্গে যুক্ত। তাহলে এখানে যে প্রশ্নটা দিয়েছে পণ্ডিত শিবকুমার শর্মা তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ছিলেন সন্তুরের সঙ্গে যুক্ত। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। দা কাসাই অ্যান্ড কেলেঘাই রিভার জয়েন টু ফর্ম, অর্থাৎ কাসাই এবং কেলেঘাই নদী এই দুটি মিলিত হয়ে কোন নদীর সৃষ্টি করেছে? কি কি আছে? রূপনারায়ণ, হলদি, সুবর্ণরেখা না দামোদর? আচ্ছা, রূপনারায়ণ রিভার এর উৎপত্তি হচ্ছে তিলবি হিলস, অর্থাৎ তিলবি পাহাড় থেকে এর উৎপত্তি হয়েছে। এবং কি রূপনারায়ণ দুটি নদীর মিলনের ফলে তৈরি হয়েছে। সেই দুটো নদী কি কি? সেই দুটো নদী হচ্ছে দ্বারকেশ্বর আর শিলাবতী, অর্থাৎ দ্বারকেশ্বর এবং শিলাবতী এই দুটি নদী মিলিত হয়ে তৈরি হয়েছে রূপনারায়ণ। সুবর্ণরেখা, সুবর্ণরেখার উৎপত্তি হয়েছে নাগরি ভিলেজ, রাঁচি, অর্থাৎ রাঁচির নাগরি ভিলেজ থেকে সুবর্ণরেখা নদীর উৎপত্তি হয়েছে। এবং কি আছে? সুবর্ণরেখা নদীতে কি আছে? হুড্রু ওয়াটারফল। অনেকবার পরীক্ষাতে এসেছে হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? উচ্চতা হচ্ছে 477 মিটার। দামোদর নদী, দামোদর নদী উৎপত্তি হয়েছে খামারপোত হিল, অর্থাৎ খামারপোত পাহাড় থেকে। এর দৈর্ঘ্য হচ্ছে 541 কিলোমিটার। এবং এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সরো অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার দুঃখ হচ্ছে দামোদর, আমরা সকলেই জানি। আর ডিভিসি, ডিভিসি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা গঠিত হয়েছে 1948 সালে। তাহলে এর উত্তর কি হবে? কাঁসা এবং কিলেঘাই নদী সৃষ্টি করেছে কোন নদী? এটা হচ্ছে হলদি নদী। 3 নম্বর প্রশ্ন বলছে, হু ফাউন্ডেড দ্য গদর পার্টি অ্যান্ড ওয়্যার, অর্থাৎ কে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিল এবং কোথায় করেছিল? ভগৎ সিং গ্রেট ব্রিটেন, লালা লাজপত রায় ফ্রান্স, লালা হরদয়াল আমেরিকা, ক্যাপ্টেন মোহন সিং জার্মানি। ভগৎ সিং সম্বন্ধে আগে আমরা একটু জেনে নেব। ভগৎ সিং এর বুক, তিনি যে বই লিখেছিলেন সে বইয়ের নামটা হচ্ছে ওয়াই আই অ্যাম অ্যান এথেইস্ট। আচ্ছা, এরপরে তিনি মার্ডার করেছিলেন, অর্থাৎ কাকে হত্যা করেছিলেন? জন পি সন্ডার্স অ্যান্ড চরণ সিং। জন পি সন্ডার্স এবং চরণ সিং এই দুজনকে তিনি হত্যা করেছিলেন। তার একটা অন্য নাম ছিল, সেই অন্য নাম হচ্ছে শহীদ ই আজম, তার অন্য নাম। এরপরে লালা লাজপত রায়, তার উপাধি কি ছিল? তার উপাধি ছিল শের ই পাঞ্জাব। তিনি কয়েকটা পত্রিকা লিখেছিলেন, সেই পত্রিকাগুলো কি কি? দ্য পিপল, দ্য পাঞ্জাবি, দ্য বন্দে মাতরম, এগুলো ছিল তার লেখা কিছু পত্রিকা। এরপরে আসছে ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন। এরপরে লালা হরদয়াল, তাহলে গদর পার্টির যে প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন লালা হরদয়াল। তিনি এটা কোথায় করেছিলেন? আমেরিকাতে করেছিলেন। এবং যদি বলে আমেরিকার কোথায় করেছিলেন, অর্থাৎ প্রমিনেন্ট যদি জিজ্ঞাসা করে তাহলে সেটা হবে সান ফ্রান্সিসকো, আমেরিকার সান ফ্রান্সিসকোতে করেছিলেন। এবং কত সালে করেছিলেন? এটা হবে 1913 সালে তিনি আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। 4 নম্বরে বলছে, হুইচ পার্ট অফ হিউম্যান আই হ্যাজ দ্য ম্যাক্সিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অর্থাৎ মানব শরীরের চোখের কোন অংশের প্রতিসরাঙ্ক এর মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ কোন অংশ থেকে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি পরিমাণে ঘটে? কি কি আছে? অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, লেন্স না কর্নিয়া? অ্যাকুয়াস হিউমার সম্বন্ধে কি বলছে? মেনটেন্স দ্য প্রেশার, নারিশেস দ্য কর্নিয়া অ্যান্ড লেন্স, অর্থাৎ কি প্রেশারকে মেনটেন করে, অর্থাৎ চাপকে মেনটেন করে। আর কি করে? নারিশেস দ্য কর্নিয়া অ্যান্ড লেন্স, অর্থাৎ কর্নিয়া এবং লেন্সকে নারিশ করে। ভিট্রিয়াস হিউমার হেল্পস ইন মেনটেনিং আই শেপ, অর্থাৎ চোখের যে শেপ আছে সেই শেপটাকে মেনটেন করে ভিট্রিয়াস হিউমার। লেন্স, লেন্সের কাজ হচ্ছে চেঞ্জ শেপ ফর হাউ মাচ লাইট অন টু দ্য রেটিনা, অর্থাৎ কত পরিমাণ আলো আমাদের রেটিনাতে আসবে সেই তার উপর ভিত্তি করে এটা কি করে? এর যে শেপ সেই শেপটাকে চেঞ্জ করে। আর কি? কর্নিয়া, কর্নিয়া কি? এর উত্তর কি হবে? এর উত্তর হবে কর্নিয়া।
80% অকার, অর্থাৎ এই যে যে রিফ্র্যাকশন ইন্ডেক্স বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটার 80% ঘটে কোথায়? কর্নিয়াতে ঘটে। অনলি কর্নিয়া ডোনেট ইন আই ডোনেশন, এবং আমরা যখন আই ডোনেট করি তখন শুধু কর্নিয়াটাই আমরা ডোনেট করে থাকি। 5 নম্বর প্রশ্ন বলছে দ্য সেলফ রেসপেক্ট মুভমেন্ট ওয়াজ ফাউন্ডেড বাই, অর্থাৎ আত্মসম্মান আন্দোলন কে প্রতিষ্ঠা করেছেন? কি আছে? আম্বেদকর, পেরিয়ার ইভি রামাস্বামী নাইকার, দিনকার রাও জাভালকার, না কেশব রাও চেদে? এখানে সঠিক উত্তর হবে পেরিয়ার ইভি রামাস্বামী নাইকার। ইভি রামাস্বামী নাইকারকে অন্য যে নামে ডাকা হতো সেটা হচ্ছে পেরিয়ার। আচ্ছা, এরপরে আছে আম্বেদকরের কিছু লেখা বই। তিনি কি কি বই লিখেছিলেন? সেগুলো হচ্ছে দ্য আনটাচেবলস, দ্য বুদ্ধা অ্যান্ড হিজ ধাম্মা, ওয়েটিং ফর ভিসা, হু ওয়ার দ্য শূদ্রাস, আর হচ্ছে অ্যানিহিলেশন অফ কাস্ট। এইগুলো ছিল আম্বেদকরের লেখা কিছু বই। 6 নম্বরে বলছে হুইচ স্টেট ইজ নোন অ্যাজ দ্য মোলাসিস বেসিন, অর্থাৎ কোন রাজ্য মোলাসিস বেসিন নামে পরিচিত? মোলাসিস বেসিন সম্বন্ধে কি বলছে? মোলাসিস বেসিনকে এটা হচ্ছে একটা ফোরল্যান্ড বেসিন। আর কি টাইম পিরিয়ড, অর্থাৎ কোন সময় এটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে অলিগোসিন বা মিওসিন, এই টাইম পিরিয়ডে এটা তৈরি হয়েছিল। তাহলে যদি উত্তর বলি আমি, তাহলে মোলাসিস বেসিন হবে মিজোরাম। দ্য চেয়ারম্যান অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটিজ, অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে সভাপতি তিনি কে? এটা কত নম্বর আর্টিকেল আছে? 308 নম্বর আর্টিকেল। কে কে বলেছে? এ মেম্বার অফ দ্য রুলিং পার্টি, এ মেম্বার অফ দ্য অপোজিশন পার্টি, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার, ডেপুটি স্পিকার অফ দ্য পার্লামেন্ট। তাহলে এর উত্তর হচ্ছে এ মেম্বার অফ দ্য অপোজিশন পার্টি, অর্থাৎ বিরোধী দলের যে নেতা তিনি হচ্ছেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। ইউনিয়ন ফিনান্স মিনিস্টার এটা কত নম্বর আর্টিকেল আছে? এটা আছে হচ্ছে 112 নম্বর আর্টিকেল। দ্য ফার্স্ট সারমন অফ গৌতম বুদ্ধ ইজ কল্ড, অর্থাৎ বুদ্ধদেবের যে প্রথম বাণী প্রচার সেটাকে কি বলা হয়? মহাবিনিষ্ক্রমণ, ধর্মচক্র প্রবর্তন, ধর্মঘোষ, না মহাপরিনির্বাণ? প্রথমে গৌতম বুদ্ধ সম্বন্ধে একটু জেনে নিই। তাহলে তিনি হচ্ছেন শাক্য ক্ল্যান, তাহলে তিনি ছিলেন শাক্য গোষ্ঠীর অন্তর্গত। আদার নেম, তার অন্য নাম হচ্ছে তথাগত। তার জন্ম কত সালে হয়েছিল? তার জন্ম হয়েছিল 563 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনী, অর্থাৎ নেপালের লুম্বিনী উদ্যানে তার জন্ম হয়েছিল। এরপরে বলছে যে মহাবিনিষ্ক্রম, সেটা কি? লেফট হোম অ্যাট দ্য এজ অফ 29, অর্থাৎ তিনি 29 বছর বয়সে কি হয়েছিলেন? তার ঘর ত্যাগ করেছিলেন, সেটাকে বলছে মহাবিনিষ্ক্রম। ধর্মচক্র প্রবর্তন হচ্ছে টার্নিং দ্য হুইল অফ ধর্ম, এটাকে বলছে ধর্মচক্র প্রবর্তন। ধর্মঘোষ, অশোক রিপ্লেসড ভেরি ঘোষ অ্যান্ড অ্যাপয়েন্টেড ধর্মঘোষ ফর স্প্রেড দ্য রিলিজিয়ন, অর্থাৎ অশোক কী করেছিল? ভেরি ঘোষকে রিপ্লেস করেছিল, দিয়ে কি অ্যাপয়েন্ট করেছিল? ধর্মঘোষকে অ্যাপয়েন্ট করেছিল। কেন? ধর্ম প্রচারের উদ্দেশ্যে। মহাপরিনির্বাণ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেথ অফ বুদ্ধ, অর্থাৎ বুদ্ধের দেহাবসানের সাথে রিলেটেড হচ্ছে মহাপরিনির্বাণ। তাহলে তার যে প্রথম বাণী প্রচার সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। এবং তিনি যে প্রথম, অর্থাৎ তার যে প্রথম বাণী তিনি প্রচার করেছিলেন সেটা কোথায় করেছিলেন? সেটা করেছিলেন হচ্ছে সারনাথে। হোয়েন ওয়াজ দ্য কার্লাইল সার্কুলার ইস্যুড, অর্থাৎ কবে বা কত সালে কার্লাইল সার্কুলার জারি করা হয়? কার্লাইল সার্কুলার জারি করা হয়েছিল 1905 সালে, 1905 সালের 22শে অক্টোবর। কেন করা হয়েছিল? সাপ্রেসিং স্টুডেন্ট পার্টিসিপেশন ইন দ্য স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্ট, অর্থাৎ স্বদেশী এবং বয়কট আন্দোলনে ছাত্রদেরকে বাধা দেওয়ার জন্য, অর্থাৎ ছাত্ররা যাতে সেখানে অংশগ্রহণ না করতে পারে সেই কারণে কার্লাইল সার্কুলার জারি করা হয়। কেন স্বদেশ এবং বয়কট মুভমেন্ট শুরু হয়েছিল? কারণ 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে অর্থাৎ বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী এবং বয়কট আন্দোলন চালু হয়েছিল। অ্যান্টি সার্কুলার সোসাইটি কি করা হয়? চালু করা হয় কত সালে? এটা হয়েছিল 1905 সালের নভেম্বর মাসে, বাই শচীন্দ্র প্রসাদ বোস। এটা করেছিলেন কি? শচীন্দ্র প্রসাদ বোস। এখানে বলছে অলকানন্দা অ্যান্ড ভাগীরথী রিভার্স মেক কনফ্লুয়েন্স অ্যাট, অর্থাৎ অলকানন্দা এবং ভাগীরথী নদী এই দুটো কোথায় মিলিত হয়? দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ। এর উত্তর কী হবে? উত্তর হবে দেবপ্রয়াগ। কর্ণপ্রয়াগ কি বলছে? কর্ণপ্রয়াগে অলকানন্দার সাথে পিন্ডার নদী মিলিত হচ্ছে। পিন্ডার নদী উৎপন্ন হচ্ছে কোথা থেকে? পিন্ডার গ্লেসিয়ার থেকে। রুদ্রপ্রয়াগ অলকানন্দার সাথে মন্দাকিনী নদী মিলিত হচ্ছে। বিষ্ণুপ্রয়াগে অলকানন্দার সাথে ধৌলিগঙ্গা মিলিত হচ্ছে। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে চামোলি ডিস্ট্রিক্ট, ইউকে, অর্থাৎ উত্তরাখণ্ডের চামোলি জেলাতে। তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে অলকানন্দা নদী সঙ্গে অন্যান্য নদী গিয়ে মিলিত হচ্ছে। তাহলে অলকানন্দা নদী হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নদী। এই নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? অলকানন্দা নদীর উৎপত্তি হয়েছে সতপন্থ গ্লেসিয়ার, অর্থাৎ শতপন্থ হিমবাহ থেকে। সি হর্স ইজ আ ম্যামল, প্ল্যান্ট, ফিশ, নান অফ দিস, অর্থাৎ সমুদ্র ঘোড়া নিম্নলিখিতের মধ্যে কোনটা? স্তন্যপায়ী, উদ্ভিদ, মাছ, না কোনোটিই নয়? তাহলে এর উত্তর হবে সি হর্স ইজ আ ফিশ।
অর্থাৎ সিহর্স হচ্ছে একটা মাছ। এখানে এর চেয়ে আর বেশি কিছু পড়ার নেই। দ্য নেম অফ প্রশান্তচন্দ্র মহলানবিশ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ প্রশান্তচন্দ্র মহলানবিশ এই নামটা কিসের সাথে যুক্ত, অর্থাৎ কোন পরিকল্পনার সাথে যুক্ত? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলে হ্যারড ডোমার মডেল, অর্থাৎ সেটাকে বলছে হ্যারড ডোমার মডেল। প্রশান্তচন্দ্র মহলানবিশ এই নামটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত। আর কি বলছে? র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ খুব তাড়াতাড়ি যত ইন্ডাস্ট্রি তৈরি করা যাবে তত ভালো হবে, সেই দিকে জোর দেওয়া হয়েছিল। এবং কী হয়েছিল? 3টে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল। কী কী? রাউরকেল্লাতে, দুর্গাপুরে, ভিলায়। রাউরকেল্লাতে তৈরি হয়েছিল জার্মানির সহায়তায়, দুর্গাপুরে তৈরি হয়েছিল ব্রিটিশ অর্থাৎ ব্রিটেনের সহায়তায়, এবং ভিলায় তৈরি হয়েছিল ইউএসএসআরের সহায়তায়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটাকে বলছে গ্যাটগিল ফর্মুলা। আর কি? সেলফ জেনারেটিং ইকোনমি। আর বলছে সেলফ জেনারেটিং ইকোনমি। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখানে কী হয়েছিল? এখানে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, অর্থাৎ পরিবার পরিকল্পনা, সেটাকে গ্রহণ করা হয়েছিল। 14 মেজর ব্যাংক ন্যাশনালাইজ, অর্থাৎ 14টা বড় বড় ব্যাংক তার কী হয়েছিল? সেগুলোকে জাতীয়করণ করা হয়েছিল এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। হু ইজ দ্য প্রোটেক্টর অফ ফান্ডামেন্টাল রাইটস অফ আ সিটিজেন, অর্থাৎ কি? যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয় কোনো নাগরিককে, তাহলে এদের মধ্যে কে তাকে রক্ষা করবে? লেজিসলেচার, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ না নান? তাহলে এর উত্তর হবে জুডিশিয়ারি, অর্থাৎ বিচার বিভাগ। যদি কোনো নাগরিককে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে জুডিশিয়ারি তাকে রক্ষা করবে, সেই আইনটি আদালতের শরণাপন্ন হতে পারে। ফান্ডামেন্টাল রাইটস, এটা আছে পার্ট 3-তে, আর্টিকেল হচ্ছে 12 থেকে 35। আর কি? সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু রিট ইন কেস অফ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 32। অর্থাৎ কি? যদি কোনো ব্যক্তির মনে হচ্ছে যে আমার মৌলিক অধিকারকে খর্ব করা হচ্ছে, অর্থাৎ আমার মৌলিক অধিকারকে আমাকে দেওয়া হচ্ছে না, তাহলে সে কি করতে পারে? সে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 অনুসারে রিট ইস্যু করতে পারে। কমেন্টে বলতে হবে হাইকোর্টও রিট ইস্যু করতে পারে, কিন্তু সেটা কত নম্বর আর্টিকেল? দ্য কোরাম রিকোয়ারমেন্টস ইন রাজ্যসভা, রাজ্যসভাতে কত শতাংশ কোরামের জন্য প্রয়োজন হয়? কি হবে? 25, 50, 100 না 126? আমরা জানি যে কোরাম হতে হলে প্রয়োজন 1/10, কিন্তু এখানে তো সেরকম কোনো অপশান দেখা যাচ্ছে না। তাহলে কি হবে? আমরা কি জানি? আমরা জানি রাজ্যসভায় মোট আসন সংখ্যা হচ্ছে 250টা। তাহলে 250-র 10% যদি হয়, তাহলে কত হবে? 250-র 10% হলে হবে 25। তাহলে কোরামের রিকোয়ারমেন্টস কত হবে? 25। 15 নম্বর প্রশ্ন বলছে, এনি মানি বিল ক্যান নট বি ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট উইদাউট দ্য কনসেন্ট অফ, অর্থাৎ মানি বিল বা অর্থ বিল পার্লামেন্টে কার সম্মতি ছাড়া উত্থাপন করা যায় না? প্রাইম মিনিস্টার, স্পিকার অফ দ্য পার্লামেন্ট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে মানি বিল অর্থাৎ অর্থ বিল, এটা সংবিধানের কত নম্বর ধারায় আছে? এটা আছে সংবিধানের 110 নম্বর ধারায়, অনেকবার পরীক্ষায় দিয়েছে। এরপরে আসছে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রয়েছে আর্টিকেল 75 অর্থাৎ 75 নম্বর ধারায়। স্পিকার অফ দ্য পার্লামেন্ট, এটা রয়েছে 93 নম্বর আর্টিকেলে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাহলে ভারতের রাষ্ট্রপতি, এটা আছে 52 নম্বর আর্টিকেলে। আর ইউনিয়ন ফিনান্স মিনিস্টার অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী, যার ক্ষমতা কিনা কি ইন্ট্রোডিউসড বাজেট, অর্থাৎ যার ক্ষমতা বাজেট পেশ করার, সেটা আছে 112 নম্বর আর্টিকেলে। এইটাও অনেকবার পরীক্ষায় দিয়েছে। তাহলে এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে স্পিকার অফ দ্য পার্লামেন্ট। অর্থাৎ পার্লামেন্টের যে স্পিকার আছে তার সম্মতি ছাড়া কি কোনো অর্থ বিল পার্লামেন্টে উপস্থাপন হতে পারে না। হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হাইয়েস্ট চাইল্ড সেক্স রেশিও, অর্থাৎ পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোন জেলাতে শিশু লিঙ্গানুপাত সবচেয়ে বেশি? তাহলে উত্তর অপশান আছে দার্জিলিং, হাওড়া, কলকাতা, মালদা। আচ্ছা, প্রথমে জানতে হবে যে চাইল্ড সেক্স রেশিওটা কি, অর্থাৎ শিশুর লিঙ্গানুপাত। এটা হচ্ছে 1000 জন পুরুষ শিশুর মধ্যে, অর্থাৎ 1000 জন মেলের মধ্যে কতগুলো ফিমেল জন্মাচ্ছে, সেটারই যে অনুপাত, সেটাকেই বলছে কি, সেটাকেই বলছে চাইল্ড সেক্স রেশিও। এবার এখানে বলছে যে কোন জেলাতে এটা হচ্ছে হাইয়েস্ট। আচ্ছা, এর উত্তর হবে দার্জিলিং। আর লোয়েস্ট অর্থাৎ সবচেয়ে কম কোথায়? সবচেয়ে কম হচ্ছে কলকাতায়। সাক্ষরতার হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে 87.66%। সাক্ষরতার হার সবচেয়ে কম উত্তর দিনাজপুরে 59.07%। রামপ্রসাদ বিসমিলস নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ রামপ্রসাদ বিসমিলের নাম এই নিম্নলিখিত ঘটনাগুলো কোনটার সাথে জড়িত? কাকোরি কনস্পিরেসি কেস, লাহোর কনস্পিরেসি কেস, আলিপুর বম কেস, মিরাট কনস্পিরেসি কেস। তাহলে রামপ্রসাদ বিসমিলের নাম জড়িত হচ্ছে কাকোরি কনস্পিরেসি কেস।
এটা কি? এটা হচ্ছে একটা ট্রেন রবারি, এবং এটা হয়েছিল কবে? এটা হয়েছিল 1925 সালের 9 আগস্ট। এটা কোন গুপ্ত সমিতি করেছিল? এটা করেছিল হচ্ছে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন। তাহলে এটা করেছিল হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন নামে যে গুপ্ত সমিতি, সেই সমিতি। এর সঙ্গে আর কে যুক্ত ছিল? এর সঙ্গে যুক্ত ছিল রামপ্রসাদ বিসমিল আর আশফাকুল্লাহ খান। এটা হয়েছিল কোথায়? লখনউয়ের কাছে। লাহোর কনস্পিরেসি কেস, লাহোর ষড়যন্ত্র মামলা কি? এটা হয়েছিল 1960 সালে। এর সঙ্গে জড়িত ছিল কে? এর সঙ্গে জড়িত ছিল ভগৎ সিং, সুখদেব, রাজগুরু। মার্ডার্ড জেপি সন্ডার্স, অর্থাৎ এরা জেপি সন্ডার্সকে হত্যা করেছিল। আলিপুর বম কেস এর অন্য নাম হচ্ছে মানিকতলা বা মুরারিপুকুর বম কেস, এর হচ্ছে অন্য নাম। কোন সমিতি যুক্ত ছিল? এর সঙ্গে যুক্ত ছিল অনুশীলন সমিতি, এবং সেই সমিতির সঙ্গে যুক্ত যে সমস্ত বিপ্লবীরা তারা, যেমন কে? ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি। এরা হত্যা করেছিল ম্যাজিস্ট্রেট অফ মুজাফফরনগর, অর্থাৎ মুজাফফরনগরের যে ম্যাজিস্ট্রেট ছিল তাকে হত্যা করেছিল। তার নাম কি? তার নাম হচ্ছে, মানে হত্যা করার পরিকল্পনা করেছিল, তার নাম হচ্ছে ডগলাস কিংস। মিরাট কনস্পিরেসি কেস, এটা হলো 1929 সালে। ওয়ার ওয়াজ চৌরি চৌরা, অর্থাৎ চৌরি চৌরা এটা কোথায়? পাটনা, ভাগলপুর, গয়া না গোরখপুর? তাহলে চৌরি চৌরা এটা হচ্ছে গোরখপুরে। এটা কি? চৌরি চৌরা একটা ঘটনা ঘটেছিল। সেটা কত সালে ঘটেছিল? সেটা ঘটেছিল 1922 সালের 4 ফেব্রুয়ারি। সেটা কি? চৌরি চৌরা হচ্ছে ইউপিতে, অর্থাৎ চৌরি চৌরা অবস্থিত এখনকার বর্তমানে উত্তরপ্রদেশে চৌরি চৌরাটা অবস্থিত ছিল সেই সময়। তাহলে কি ঘটেছিল? দ্য ডেমনস্ট্রেটার্স অ্যাটাকড অ্যান্ড সেট ফায়ার টু এ পুলিশ স্টেশন, অর্থাৎ যারা সেই সময় বিপ্লবী ছিল তারা কি করেছিল? তারা হচ্ছে একটা পুলিশ স্টেশনে আক্রমণ করেছিল এবং সেই পুলিশ স্টেশনে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এর ফলে কি হয়েছিল? 3 সিভিলিয়ানস অ্যান্ড 22 পুলিশম্যান ডেড, অর্থাৎ 3 জন সিভিলিয়ান এবং 22 জন পুলিশ কীভাবে মারা যায়। এর ফলে গান্ধীজি হল্টেড কোঅপারেশন মুভমেন্ট, অর্থাৎ কি? গান্ধীজি যে অসহযোগ আন্দোলনটা চালাচ্ছিলেন সেটাকে হল্ট করে দিয়েছিলেন, অর্থাৎ থামিয়ে দিয়েছিলেন। কেন? কারণ গান্ধীজির যে বিদ্রোহটা ছিল বা যে আন্দোলনটা ছিল সেটা হচ্ছে অহিংসা আন্দোলন, অর্থাৎ সেখানে হিংসার কোনো স্থান ছিল না। কিন্তু এখানে যেহেতু 22 জন পুলিশ এবং 3 জন সিভিলিয়ান মারা গিয়েছিল, সেক্ষেত্রে কি তিনি এর মধ্যে হিংসা তো কিছু দেখেছিলেন, সেই জন্য তিনি তার যে অসহযোগ আন্দোলন সেটাকে বন্ধ করেছিলেন বা হল্ট করে দিয়েছিলেন। Which of the following dynasties was designated as Balhar by the Arab travelers, অর্থাৎ আরব যারা পর্যটক ছিল তাদের মতে নিম্নলিখিত কোন রাজবংশটিকে বলা হতো বলহর? চালুক্য, চোল, রাষ্ট্রকূট না পাণ্ড্য? তাহলে চালুক্য বংশের ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠা করেছিল পুলকেশী ফার্স্ট, অর্থাৎ প্রথম পুলকেশী। ক্যাপিটাল ছিল ভাতাপি বা বাদামি। চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিল দ্বিতীয় পুলকেশী। এরপরে হচ্ছে চোল বংশকে প্রতিষ্ঠা করেছিল কে? বিজয়ালয়, এবং এর ক্যাপিটাল ছিল থাঞ্জাভুর বা তাঞ্জোর। গ্রেট রুলার, অর্থাৎ এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিল রাজা চোল ফার্স্ট অ্যান্ড রাজেন্দ্র চোল, অর্থাৎ প্রথম রাজরাজ চোল আর রাজেন্দ্র চোল। যে রাজবংশকে বলা হতো বলহর সেটা হচ্ছে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ, এবং রাষ্ট্রকূট বংশের যে শ্রেষ্ঠ রাজা সে হচ্ছে প্রথম অমবর্ষকে বলা হয় অশোক অফ সাউথ, অর্থাৎ দক্ষিণের অশোক। এরপর আসছে পাণ্ড্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কাদম্বন। হুইচ অ্যামং দ্য ফলোয়িং রেফার্স টু আনপেড লেবার, অর্থাৎ বেগাশ্রম বলা হতো নিম্নের মধ্যে কোনটিকে? শুল্ক, উদ্রঙ্গ, বলি না হচ্ছে ভিষ্টি? তাহলে আনপেড লেবার অর্থাৎ বেগাশ্রম বলা হতো এর মধ্যে ভিষ্টিকে। এছাড়াও কি বলা হতো? ফোর্সড লেবার, অর্থাৎ জোর করে যখন কাউকে দিয়ে কাজ করানো হতো সেক্ষেত্রে সেটাকেও বলা হতো কি ভিষ্টি। শুল্ক কি? শুল্ক হচ্ছে কাইন্ড অফ ট্যাক্স, অর্থাৎ কি এক রকমের কর। কোন সময়? মৌর্যানের, অর্থাৎ মৌর্য যুগের এক রকমের কর ছিল ডিসকাসড ইন অর্থশাস্ত্র, অর্থাৎ শুল্ক যে করটা এটা অর্থশাস্ত্রতেও উল্লেখ আছে। এরপর হচ্ছে উদ্রঙ্গ হচ্ছে ল্যান্ড ট্যাক্স, এটা হচ্ছে ভূমির ওপরে এক রকমের কর। ডিউরিং গুপ্ত পিরিয়ড, অর্থাৎ গুপ্ত যুগে, এটা ছিল গুপ্ত যুগে। বলি হচ্ছে 1/6 অফ এগ্রিকালচারাল প্রডিউস অর লাইভ স্টকস, অর্থাৎ কি যে পরিমাণ জমি থেকে উৎপাদিত হতো যে ফসল অথবা লাইভ স্টকস, অর্থাৎ যত পশু ছিল সেই পশুর ওপরে 6 ভাগের 1 ভাগ যে কর, যেটা কি পেইড টু দ্য কিং, যেটা রাজাকে দিতে হতো সেটাকেই বলতো বলি।